এখনই তো হচ্ছে পুলিশ কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, যেই ব্যারিয়ার গুলো আছে এগুলো পার হয়ে যাওয়া দলীয় সরকার যেন একটা দায়বদ্ধতা করে। এখন যে অবস্থাটা হচ্ছে, যদি ঐক্যমত্যে না আসতে পারে রাজনৈতিক দলগুলো, তাহলে প্রথমত হচ্ছে যেই 166টি বোধ হয় সুপারিশ পাঠিয়েছে, সেগুলোর ব্যাপারে ঐক্যমত কত পার্সেন্ট হবে আমি জানি না, কিন্তু সেই তালিকার মধ্যেই তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমি যদি ভুল না করে থাকি, আমার নোটে যেটা দেখেছি যে আমাদের জনমত জরিপে খেয়াল করেছি, বিনা ওয়ারেন্টে মানে 54 ধারা এবং 167 ধারা, এই দুটোর বিরুদ্ধে 54 ধারার বিপক্ষে বলেছে, সংস্কারের পক্ষে বলেছে 85.9%। 167 ধারায় মানে রিমান্ডে আসামিকে জিজ্ঞাসাবাদের বিষয়ে যে সংশোধন, সেটা হচ্ছে 91.7%। এবং সেটা পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে আছে। প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর বিভিন্ন ধারার যে সংস্কার, সেটা বেশিরভাগ উত্তরদাতাই কিন্তু মতামত জানিয়েছে। তো আজকের আলোচনা হচ্ছে প্রেক্ষিত নাগরিক ভাবনা। তো নাগরিক ভাবনা দিয়ে তো লাভ নেই, there is no reflection। নাগরিকরা যা জানিয়েছে তার কিছুই। আর বলা হচ্ছে যে নিয়ন্ত্রণের বিষয়টা থাকবে। পৃথিবীর বহু দেশে আছে স্বাধীন কমিশন রয়েছে পুলিশকে দেখভাল করার জন্য। নিয়ন্ত্রণের প্রশ্ন আসবে কেন? কেউ কাউকে কি নিয়ন্ত্রণ করে? পরিচালিত, এই শব্দটি তো অগ্রহণযোগ্য। এবং আমি বিশেষ ভাই এখন এই দায়িত্বে আসার পর যাওয়ার সুযোগ কম পাই, আমি দেখেছি সমস্ত ইঞ্জিনিয়ার, ডাক্তাররা পুলিশ এবং ম্যাজিস্ট্রেট হতে চায়। হোয়াই? আমাদের এই যে বিভ্রান্ত অভিভাবক, তাদের নিয়ে হচ্ছে যত সম্ভব ওইখানে পরিবর্তন দরকার। প্রথমে সকল চেষ্টা হচ্ছে এদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার পর সকল চেষ্টা হচ্ছে পুলিশ বানাতে হবে। ওয়াই? ক্ষমতা এবং অর্থ। এবং এত মেধাবীরা সবকিছু ছেড়ে আমি মধ্যমানের একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হচ্ছে, এবং যার কাছে আমার চিকিৎসা নেওয়ার কথা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি জনগণের করের টাকা, সে পুলিশ হচ্ছে, ম্যাজিস্ট্রেট হচ্ছে। ভাই, আমরা তো দেখেছি বেনজির এবং মতিউরকে। এই যে মেধা, এই যে বৈষম্যহীন ব্যবস্থার কথা বলা হচ্ছে, শুধু মেধা দিয়ে সব হবে না, শুধু আইন দিয়ে সব হবে না। সংস্কার হচ্ছে অন্য জায়গায় প্রয়োজন। একজন নিরীহ শিক্ষক হিসেবে যেটা বলতে চাই, এবং যেটার কোনো ভ্যালু নাই আমি জানি, কোনো কাজ হবে না বলতে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে। রাজনৈতিক দল বাধ্য হবে না, এটাই স্বাভাবিক। তারা তাদের এজেন্ডা নিয়ে কাজ করবে, তাদের ইশতেহার থাকবে, সবকিছু থাকবে। আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা পুলিশ ভাইদের উদ্ধার করি। তাদের বিরুদ্ধে যে অভিযোগের বিষয়টা, যেমন আমি জিজ্ঞেস করেছি, ডাক্তার মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, কেন পুলিশ হতে চাও? নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, নিশ্চয়ই মেধাবী, জানে। But that was not a good question to my answer to my question. That did not answer my question. আমি তো বুঝতে পেরেছি কেন আসছো। এবং শুধু সে না, বাবা মাও পিছনে বসে আছে যে এই পুলিশ হলেই তো এই তো পেয়ে গেলাম। তাহলে আপনাদের এই যে এত আকর্ষণীয় একটা জায়গা, এই জায়গায় সকলেই মিলে আসার জন্য কেন আসতে চাচ্ছে, এই জায়গাটা চিহ্নিত করতে হবে। ক্ষমতার অর্থ আমরা দেখেছি বিগত সরকার। তাহলে মেধাবীরা আসবে, তারা সঠিকভাবে নির্বাচিত হবে, তাদেরকে দেখভাল করার একটা সংস্কার, আরেকটা কমিশন থাকবে। শ্রীলঙ্কা তো আমরা দেখছি কি সুন্দরভাবে পদ্ধতিটা কাজ করছে। আমাদের এই মানে এই সাউথ এশিয়া নিয়ে কিন্তু আছে। তাহলে আমরা একটু দূরে যাওয়ার দরকার। আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে, দেখুন, আপনি যত মেধাবী হন, যত বৈষম্যহীন ভাবেই রিসোর্স অ্যালোকেট করেন, যতক্ষণ না পর্যন্ত মোরালি আপনি সাউন্ড হবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি সেলফ রেসপেক্টের জায়গায় না আসবেন, কোনো কাজ হবে না। কারণ মেধাবীরা সবচেয়ে সুকৌশলে এবং অত্যন্ত ভালোভাবে আমাদের প্রতারিত করতে পারে। আমরা বেনজির এবং মতিউরকে দেখেছি। আমরা চাই একটা সমাজ, এই সমাজে মানুষের অঙ্গীকার থাকবে, সে অঙ্গীকারটি নিজের ইন্টিগ্রিটির প্রতি, এবং যারা এই জায়গাটা চর্চা করতে চান, আমি যেটা বলি শেষ করে আমার ব্যক্তিগত জীবনের কথা বলে, যে আমাকে কেউ আটকাতে পারে না। আমি যখন, আমি অত্যন্ত সেলফিশ একটা মানুষ, আমি যখন খুব ভালোভাবে কোনো জিনিস অর্জন করতে চাই, আমি দেখি আমি মানুষকে ফাঁকি দিতে পারি, কিন্তু একটা জায়গায় আমি আটকে গেছি।
গেছি শেষ পর্যন্ত আমি একজন বিশ্বাসী মানুষ। আমি কিন্তু একজনের দৃষ্টির মধ্যে আছি, আমি ওইটার বাইরে যেতে পারি না। এবং যে ধর্ম বিশ্বাস করবে তার এই যে স্বার্থপর হওয়ার প্রকৃত উপলব্ধি, তা হচ্ছে ইহজাগতিক পরজাগতিক। ব্যক্তিগত ভাবে এটা আমাকে গাইড করে এবং আমি শক্তির জায়গাটা এখানে পাই। বিশাল শক্তির বিরুদ্ধে নিঃসঙ্গ হলেও আমি অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ি সত্য এবং মালিকের সাথে। এটা আমাকে জোর দেয়। একটা মানুষ যদি তার স্বার্থের এই সংজ্ঞা এবং পরিধিটা নির্ধারণ করতে না পারে, তার পক্ষে বা তার মাধ্যমে কল্যাণ সাধন করা সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে তিনি বিশ্বাসী না, তিনি কি করবেন? তিনি তো নৈতিকভাবে অত্যন্ত আলোকিত কমিটেড মানুষ। ওয়েস্টে দেখেছি বহুমা। আমি একজন বিশ্বাসী, আমার প্রফেসর আমার জন্য সমস্ত আয়োজন করে রেখেছে। মনে হচ্ছে যে একটা ডেলিগেট আমি গিয়েছি, 7 বছর আমি সেবা দিয়েছি। কিন্তু উনি তো আমার বিশ্বাসী না, তার একটা কমিটমেন্ট আছে। তিনি জানেন সে আরেকটি বিশ্বাস আপলোড করেন, that should be respected, and that is the way things are. সে কিন্তু মেনটেন করতে পারছে। তাহলে আপনি যদি কোনো বিশ্বাস করেন, সেটা যদি ধর্ম হয়, সেটা আপনার একটা প্রিন্সিপাল। আপনি যদি কোনো নৈতিক প্রিন্সিপাল ফলো করেন, সেটা আপনার একটা প্রিন্সিপাল। The most important stuff is you have to be contradiction free. আপনি যা ভাবেন, যা বিশ্বাস করেন, কর্মের মধ্যে তা আনতে হবে। এবং অ্যারিস্টটল বলছে কর্মের মধ্যে আনতে হলে ইউটিউব দেখে, বই দেখে আর বক্তৃতা শুনে আমাদের কাছ থেকে হবে না। It's a habitual behavior. এটা আপনার চর্চার মধ্যে আনতে হবে। মিথ্যা না বলা, অন্যায় না করা, ঘুষ না খাওয়া। এবং এটা একদিনে হয় না। চর্চার ভিতর দিয়ে আপনি এরকম একটা মানুষ হবেন যে আপনি কোনোভাবেই আর মিথ্যা বলছেন না, ঘুষ খাচ্ছেন না, কোনোভাবেই আপনাকে অন্য কাজ করানো যাচ্ছে না, আপনি জীবন বাঁধিয়ে রাখতে পারছেন। আবার আপনি যদি অন্য অভ্যাসে অভ্যস্ত হন, কোন রকম আইন কানুন, সংস্কার কমিশন আপনাকে সংস্কার করতে পারবে না। কারণ আপনার বুদ্ধির কারণে একান্তে আপনি সবচেয়ে বড় মতিউর ব্যানার্জি হবেন। আশা করি নৈতিকভাবে আলোকিত হওয়ার যে অঙ্গীকার, সেটা আমাদের উপলব্ধিতে আসবে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানিয়ে। আপনাকে ধন্যবাদ স্যার। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক